আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 8 রয়েছে ভাই, কিন্তু 8 থেকে শুরু করব না, আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 1 এর আনসার করো। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি হবে? ঠিক আছে, দেখো বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু লিফট দ্য হেভি লোডস ইন দ্য শিট মেটাল ওয়ার্কশপ। শিট মেটাল ওয়ার্কশপে হেভি লোড তোলার যে কারেক্ট পদ্ধতি, সেই পদ্ধতিটা কি? হ্যাঁ, একদম ঠিক উত্তর। সবাই যেটা বলেছো যে থাই মাসেলকে ইউজ করে যদি আমরা লোড তুলি তাহলে কিন্তু শরীরের অন্য অংশ ক্ষতিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না, সেই জন্য কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে ইউজ দ্য থাই মাসেল। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে কি, দেখো পরের কোশ্চেনে বলেছে যে হোয়াট শুড বি দ্য গ্যাপ বিটুইন দ্য ওয়ার্ক রেস্ট অ্যান্ড দ্য গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে, গ্রাইন্ডিং হুইল এবং ওয়ার্ক রেস্টের মধ্যে গ্যাপ কত হবে? এই ধরে নাও একটা গ্রাইন্ডিং হুইল আছে, এই হচ্ছে একটা ওয়ার্ক রেস্ট, এই ওয়ার্ক রেস্টের উপরে আমি কি করব? জবকে রেখে আমি গ্রাইন্ডিং করব। তাহলে এই যে ওয়ার্ক রেস্ট এবং এই গ্রাইন্ডিং হুইলের মধ্যে গ্যাপ কতটা থাকা দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে যে এটা 2 mm পর্যন্ত গ্যাপ থাকে, 2 mm পর্যন্ত গ্যাপ থাকে। তাহলে ওয়ার্ক রেস্ট এবং গ্রাইন্ডিং হুইলের মধ্যে যে গ্যাপ থাকে সেটা কারেক্ট আনসার কি হবে? 1 থেকে 2 mm কিন্তু গ্যাপ থাকা প্রয়োজন। কারেক্ট আনসার হবে অপশান এ। চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে, দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন আনসার করো। কোশ্চেন নাম্বার 3। তোমাদের স্ক্রিন দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? কিন্তু খুব হেজি আসছে বা এরকম কিছু যদি হয় তাহলে একটু জাস্ট জানাও যে স্ক্রিনটাকে দেখতে একটু হেজি লাগছে। তিনেরটা বি কারেক্ট আনসার। দেখো একটা জিনিস মনে রাখবে যে যে কোনো শপে যখন কাজ করব, ঠিক আছে, শপে যেই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শপে ইলেকট্রিসিটির জন্য আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটাকে মিনিমাইজ করার জন্য বা সেটাকে প্রিভেন্ট করার জন্য কি ফায়ার এক্সটিংগুইশার থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গিয়ে থাকে, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে কি বলবো, যে ভিকটিম, তাকে সবার প্রথমে আমাদের কি করা উচিত? ফার্স্ট এড করা উচিত, তাকে একটা সার্ভাইভাল মোডে নিয়ে আসা দরকার। এবং এই সার্ভাইভাল মোডে নিয়ে আসার পরে তাকে আর নিকটবর্তী কোনো একটা হসপিটালে ট্রান্সফার করতে পারবো। তো সেই জন্য কি ফার্স্ট এড বক্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলি ফার্স্ট এডের এ, বি এবং সি এই একটা কিন্তু টার্ম আসে যে ফার্স্ট এডের এ ফর কি? ফার্স্ট এডের এ ফর হচ্ছে এয়ারওয়ে, বি ফর ব্রিদিং অ্যান্ড সি ফর হচ্ছে সার্কুলেশন। এটা কিন্তু মনে রাখবে, ফার্স্ট এডের এ ফর এয়ারওয়েজ, বি ফর ব্রিদিং অ্যান্ড সি ফর সার্কুলেশন। ঠিক আছে, চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে দেখো বলেছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর আনসার কি হবে কমেন্ট করো। স্ক্রিন তাহলে হেজি লাগছে না দেখতে, তাই তো? ওকে, তাহলে ঠিক আছে। চারের আনসার করছো তোমরা সি। চারের কোশ্চেনে কি বলেছে? হুইচ মেটেরিয়াল শুড বি ইউজ টু সেপারেট এ পার্সন ফ্রম দ্য অ্যান ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট। একদম কারেক্ট, ঠিক আছে। যদি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টে কোনো একজন ব্যক্তি ডাইরেক্ট চলে আসে তাহলে সবার প্রথমে যেটা করা উচিত, তাকে নন কন্ডাক্টর মানে তড়িতের পরিবাহী না এরকম কোনো জিনিস দিয়ে তাকে স্ট্রাইক করা উচিত বা আঘাত করা উচিত, এবং ইলেকট্রিক কানেকশন থেকে তাকে কিন্তু সরিয়ে ফেলা উচিত। তো দেখো এখানে আয়রন রড যেটা, সেটা কিন্তু একটা তড়িতের পরিবাহী, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে না। ওয়েট ক্লথ মানে ভিজে কাপড়, ভিজে কাপড় এটাও হবে না, কেননা ভিজে কাপড় দিলে পরে থেকে এটাও তো জল তো তড়িতের সুপরিবাহী হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু পিওর ওয়াটার তড়িতের পরিবাহী হয় না, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে উডেন রড বা ইনসুলেটর, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। উডেন রড বা ইনসুলেটর দিয়ে কিন্তু সেই ব্যক্তিকে কি করা উচিত? তাকে আঘাত করা উচিত, মানে ইলেকট্রিক শক থেকে তাকে, তুমি যদি ডাইরেক্ট তাকে ধরতে যাও তাহলে তোমার মতো ইলেকট্রিসিটি আসতে পারে, তাকে ইলেকট্রিক কানেকশন থেকে সরিয়ে ফেলার জন্য আমরা কি ইউজ করতে পারি? উডেন রড বা ইনসুলেটর ইউজ করতে পারি। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে দেখো বলেছে কি, হ্যাঁ পরের কোশ্চেনে দেখো বলেছে হচ্ছে হুইচ শিট মেটাল ইজ ব্লুইশ
হুইচ শিট মেটাল ইজ ব্লুইশ ব্ল্যাক অ্যাপিয়ারেন্স ইন অ্যান্ড ইজ আনকোটেড, কোন শিট মেটাল হচ্ছে দেখতে কেমন ব্লুইশ টাইপের হবে এবং বা ব্ল্যাকিশ টাইপের হবে এবং এটা হচ্ছে আনকোটেড অবস্থায় থাকবে। কারেক্ট আনসার কী হবে কমেন্ট করে জানাও। কারেক্ট আনসার কী হবে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 5। তো এটার কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার সবাই বলছে হট অ্যান্ড রোল্ড ব্ল্যাক আয়রন শিট। ঠিক আছে, একদম কারেক্ট আনসার। যে ব্লু বা ব্ল্যাক অ্যাপিয়ারেন্স হয় হচ্ছে হট রোল্ড ব্ল্যাক আয়রন শিট। এবং তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো এই যে গ্যালভানাইজড আয়রন শিট, এই গ্যালভানাইজড আয়রন শিট কি, গ্যালভানাইজড আয়রন শিটকে জিআই শিট বলা হয় এবং এই গ্যালভানাইজড আয়রনে জিঙ্ক প্লেটিং করা থাকে। গ্যালভানাইজড আয়রন শিটে কি প্লেটিং করা থাকে, জিঙ্ক প্লেটিং করা থাকে। জিঙ্ক প্লেটিং করা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো গ্যালভানাইজড আয়রন, সেটা হচ্ছে রাস্ট প্রুফ হিসাবে আমরা জিঙ্কের প্লেটিং ইউজ করি। ঠিক আছে, স্টেনলেস স্টিলের মধ্যে মুখ্য উপাদান কি থাকে, স্টেনলেস স্টিলের মধ্যে মুখ্য উপাদান থাকে হচ্ছে নিকেল এবং ক্রোমিয়াম। নিকেল এবং ক্রোমিয়াম হচ্ছে স্টেনলেস স্টিলের মুখ্য উপাদান। ঠিক আছে, আর টিন প্লেট শিট, এই টিন প্লেট শিট কিন্তু আমরা অনেক সময় ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইউজ করি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা স্টেনলেস স্টিলও ইউজ করি এবং টিন প্লেট শিটও কিন্তু ইউজ করি। ঠিক আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, তো এই যে রিলেটেড কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই নোটিং করে নিও। ওকে, চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর আনসার করো। কোশ্চেন নাম্বার 6 এর আনসার করো। কোশ্চেন নাম্বার 6 এ দেখো কি বলেছে, যে গ্যালভানাইজড আয়রন শিট ইজ কোটেড উইথ হুইচ মেটেরিয়াল। তো গ্যালভানাইজড আয়রন শিট তো একটু আগেই বললাম, গ্যালভানাইজড আয়রন শিট হচ্ছে কি দিয়ে কোটিং করা থাকে, জিঙ্ক দিয়ে কোটিং করা থাকে। ঠিক আছে, গ্যালভানাইজড আয়রন শিট হচ্ছে কিন্তু জিঙ্ক কোটিং করা থাকে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার যারা জিঙ্ক করেছো একদম কারেক্ট করেছো। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে স্টেনলেস স্টিল ইউজড ইন দ্য শিট মেটাল অ্যালয় স্টিল উইথ, মানে স্টেনলেস স্টিল কার কার সংকর। ঠিক আছে, একটু আগেই বলেছি, জাস্ট একটু রিকল করো এবং আনসার করো। সবাই কোশ্চেন নাম্বার 7 করেছো সি। ঠিক আছে, একদম কারেক্ট অ্যান্সার, নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। ঠিক আছে, এবং তোমাদেরকে দেখো আরও কি বলি, সেটা হচ্ছে যে লেড যদি লেডের শিট বলা হয়। ঠিক আছে,
এটা আমরা কখন ইউজ করি? হাইলি করোসিভ অ্যাসিড ট্যাঙ্ক, হাইলি করোসিভ অ্যাসিড ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা লেড শিট ইউজ করি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এই যে লেড শিট, ঠিক আছে, কখন ইউজ করি? হাইলি করোসিভ অ্যাসিড ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করি। চলে আসো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কারেক্ট অ্যান্সার করো কি হবে? কোশ্চেন নাম্বার 8 বলেছে হুইচ শিট মেটাল প্রাইমারিলি ইউজড ইন ফুড কন্টেনার বা ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, এর মধ্যে কোন শিট মেটালটা? কারেক্ট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও। একটু আগেই রিলেটেড কোশ্চেন হিসেবে তোমাদেরকে আমি বলেছি ফুড কন্টেনারে ইউজ করি আমরা, বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি, একদম কারেক্ট, এই টিন প্লেট শিট। ঠিক আছে, এই যে ব্ল্যাক আয়রন শিট সম্পর্কে বলেছি, যেটা ব্লু অ্যান্ড ব্ল্যাকিশ অ্যাপিয়ারেন্স হয় এবং এটা কিন্তু সবথেকে চিপ। যদি বলা হয় সবথেকে চিপ রেটে কোন শিট মেটাল আমরা পাই, সেটা হচ্ছে এই ব্ল্যাক আয়রন শিট। যদি বলা হয় লেড শিট আমাদের কী কাজে ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইলি করোসিভ অ্যাসিড ট্যাঙ্কের জন্য আমরা লেড শিট ইউজ করি। টিন প্লেট আমরা বা কন্টেনার তৈরি করতে করি কিসের? টিন প্লেটের শিট আমরা কোথায় ইউজ করি? কন্টেনার তৈরি করতে বা ডেয়ারি ইকুইপমেন্ট তৈরি করতে কিন্তু ইউজ করা হয়। যদি বলা হয় স্টেনলেস স্টিল, তাহলে হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমরা বাড়িতে যে খাই থালা বাসন এগুলো কি বেশিরভাগই স্টেনলেস স্টিলের তৈরি হয়। ঠিক আছে, তো চলে আসবো পরের কোশ্চেনে। দেখো চলে আসবো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10-এ চলে আসবো। দেখো কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে দেখে নাও। বলেছে ইন দ্য ডেজিগনেশন অফ ISSH 3200 600/1 হোয়াট ডাজ 1 রিপ্রেজেন্ট? এখানে 1 দিয়ে আমরা কি বুঝতে পারছি? এই যে 1 লেখা আছে না, এই 1 দিয়ে তুমি কি বুঝতে পারছো? কারেক্ট অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও। দেখো যে কোনো একটা শিট মেটাল তোমাদেরকে আমি দেখাই, ধরে নাও একটা শিট মেটাল আছে এরকম শিট মেটাল, এর তো একটা থিকনেস থাকবে এরকম। এই যে শিট মেটালের একটা হবে লেন্থ, একটা হবে ব্রেথ এবং একটা হবে থিকনেস, ঠিক আছে। তো লেন্থ হবে, ব্রেথ হবে এবং থিকনেস হবে। তো লেন্থ হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে লেন্থ, তারপরে যেটা হবে সেটা হচ্ছে এর ব্রেথ এবং তারপরে লাস্টে যেটা থাকবে সেটা কিন্তু এর থিকনেস। তাহলে চলে আসবো পরের কোশ্চেনে। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে এর থিকনেস হবে। ঠিক আছে, 1 হচ্ছে থিকনেসকে ইন্ডিকেট করছে। পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে দেখো কি বলেছে। পরের কোশ্চেন আনসার কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 11। Question number 11. The process of raising a strip of metal around the end of the round pipe. রাউন্ড পাইপের চারিপাশে যে মেটালকে বাড়িয়ে, ঠিক আছে, উঁচু করা হয়, সেটাকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11।
তো দেখো এটার কারেক্ট অ্যান্সার কি হবে, এর কারেক্ট অ্যান্সার হবে কিন্তু বেন্ডিং, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বেন্ডিং। যারা যারা বেন্ডিং আনসার করেছো তাদের তাদের অপশন কারেক্ট, কারেক্ট অ্যান্সার হবে কি বেন্ডিং। চলে আসবো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে কি বলেছে দেখে নেব। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ করুগেটিং দ্য এন্ড অফ দ্য রাউন্ড পাইপ টু ফিট অ্যানাদার পাইপ। তা একটা পাইপের মধ্যে আর একটা পাইপকে ফিট করার জন্য যে প্রসেসটা আমরা করি সেই প্রসেসটাকে কি বলা হয়। দেখো এই প্রসেস ওরিয়েন্টেড বিভিন্ন কোশ্চেনগুলো পরীক্ষার সময় কিন্তু আসে। এটার কারেক্ট অ্যান্সার কী হবে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 12, দেখো কোশ্চেন নাম্বার 12 এবং কোশ্চেন নাম্বার 13 তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি। দ্য প্রসেস অফ করুগেটিং দ্য এন্ড অফ দ্য রাউন্ড পাইপ টু ফিট অ্যানাদার পাইপ, একটা পাইপকে আর একটা পাইপের মধ্যে ফিট করার জন্য যেটা আমরা করি সেটাকে বলা হয় ক্রিম্পিং। কি বলা হয়, সেটাকে বলা হয় ক্রিম্পিং। কারেক্ট আনসার কি হবে ক্রিম্পিং। পরের কোশ্চেনটা ঠিক তার পরের কোশ্চেনে দেখো কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে টু ক্লিন দ্য ডার্ট অ্যান্ড অক্সাইড মেটাল, যদি অক্সাইড মেটালকে বা নোংরা কোনো কিছু থেকে থাকে সেটাকে তো আমাদের পরিষ্কার করতে হয়, ঠিক আছে। তার জন্য যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় পিকলিং। কি বলা হয়, পিকলিং বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে। এমবসিং মানে কি, এমবসিং মানে হচ্ছে শিট মেটালের উপরে কোনো ছাপ দেওয়া, ঠিক আছে। শিট মেটাল ধরে নাও সাপোজ এই যে আমাদের যে কয়েন, আমরা কয়েন ইউজ করি, কয়েনের উপরে যে অশোক স্তম্ভের ছাপ এগুলোকে বলা হয় এমবসিং, ঠিক আছে। কয়েনের উপরে বা কোনো শিট মেটালের উপরে যে ছাপ দেওয়া হয় সেটাকে কি বলা হয় এমবসিং বলা হয়। এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, প্রসেস বিভিন্ন প্রসেস এবং এই প্রসেসের নাম, কোন প্রসেসটাকে কি বলা হয়। এই প্রসেস থেকে কিন্তু শিট মেটালের চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন আসে এবং সেই জন্য এই প্রসেসগুলো কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আরেকটা প্রসেস নিয়ে কোশ্চেন আছে, বলেছে হোয়াট ইজ দ্য ফোল্ড দ্য এজ অফ দ্য শিট মেটাল অবজেক্ট ইজ কল্ড। একটা শিট মেটাল অবজেক্টকে যে ফোল্ড করা হয় সেটাকে কি বলা হয়। দেখো একদম লাইভ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। ধরে নাও এই যে এই যে একটা জিনিস, একটা টিউব, একটা মলম বা কিছু, ঠিক আছে। এর দেখো শেষ প্রান্তটা এরকমভাবে ফোল্ড করা আছে। এই ফোল্ডটাকে এই যে ফোল্ড করা হচ্ছে, বা আমাদের জামা বা এই সমস্ত জিনিসগুলো, জামাকে তুমি একটা শিট মেটাল মনে করো, তাহলে কী হবে, এগুলো লাস্ট প্রান্ত গিয়ে ফোল্ড করে ভাঁজ করে সেলাই করা আছে। তো যে কোনো শিট মেটালের প্রান্তটাকে ভাঁজ করা হয়, যে ভাঁজ করার যে পদ্ধতি সেটাকে কিন্তু বলা হয় হেম, সেটাকে বলা হয় হেম। আর দুটো শিট মেটালকে যদি প্রান্তকে ভাঁজ করা হয় তাহলে সেটাকে কিন্তু বলা হবে সিম, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে হেম। এখানে হোয়াট ইজ দ্য ফোল্ড এজ অফ দ্য শিট মেটাল অবজেক্ট ইজ কল্ড, কোনো একটা শিট মেটাল বা কোনো একটা অবজেক্টকে একই ধরনের যদি অবজেক্ট থাকে সেটাকে যে ভাঁজ করার যে পদ্ধতি সেটাকে কি বলা হয় হেম বলা হয়, ঠিক আছে। তো এই পদ্ধতিগুলো জাস্ট তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই। পদ্ধতিগুলো দেখো, বলেছে হোয়াট ইজ দ্য, আচ্ছা এর আগেও একটা পদ্ধতি নিয়ে কোশ্চেন আছে সেটা দেখে নিই। বলেছে দেখো দ্য প্রসেস অফ রেজিং এ স্ট্রিপ মেটাল অ্যারাউন্ড দ্য এন্ড অফ দ্য রাউন্ড পাইপ, একটা গোলাকার পাইপের প্রান্তে ধাতুর উঁচু করা প্রক্রিয়াকে কি বলা হয়, বলা হয় বেন্ডিং, ঠিক আছে। এটাকে বলা হয় বেন্ডিং। ঠিক তার পরের কোশ্চেনে দেখো বলেছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ করুগেটিং দ্য এন্ড অফ দ্য রাউন্ড পাইপ ফর ফিট অ্যানাদার, পাইপের প্রান্তকে কুচকে ছোট করার প্রক্রিয়াকে কি বলা হয়, বলা হয় ক্রিম্পিং। তারপরের কোশ্চেনে দেখো বলেছে যে ধাতু অ্যাসিড বাথে ডুবিয়ে ময়লা পরিষ্কার করার প্রক্রিয়াকে কি বলা হয়, পিকলিং বলা হয়। তারপরের কোশ্চেনে দেখো কি বলেছে যে শিট মেটাল বস্তুর ভাঁজ করার প্রান্তকে কি বলা হয় হচ্ছে হেম, ঠিক আছে। তো এই প্রসেসগুলো কিন্তু জানতে হবে। এবং তোমাদেরকে দেখো আমি বলি ট্রেড কিন্তু বাংলায়, ঠিক আছে। আমার মনে হয় ইউটিউবে কোনো ক্লাস পাবে না যেখানে হচ্ছে বাংলায় ট্রেড পড়ানো হয়। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ট্রেড বাংলায় পড়িয়ে সর্বোচ্চভাবে যাতে করে তোমরা আনসার করতে পারো কুইক অল্প টাইমের মধ্যে, ট্রেড পড়ে যাতে ট্রেডে পাস করতে পারো সেই জন্য কিন্তু বাংলায় করার চেষ্টা করছি। এবং সেই জন্য কিন্তু বাংলায় আমি একটা বইও এনেছি, ঠিক আছে। যেই বইটা তোমরা অলরেডি অনেকে নিয়েছো, তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বই, যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু নিতে পারবো। এই বইতে প্রত্যেকটা কোশ্চেন এরকম ইংলিশ সাথে সাথে বাংলা এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে। এর ভলিউম 1 বেরিয়েছে, ভলিউম 2 খুব তাড়াতাড়ি কিন্তু আমি আনবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বই, যদি কারোর দরকার থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে পরে তোমাদেরকে এই বইটা আমি দিয়ে দেবো।
চলে আসবো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে বলেছে কভারিং অ্যান এরিয়া অফ দ্য মেটাল উইথ মোল্টেন সোল্ডার ইজ নোন অ্যাজ। মোল্টেন সোল্ডার দিয়ে শিট মেটালকে কভার করার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়? গলিত সোল্ডার দিয়ে, দেখো লেখা আছে গলিত সোল্ডার দিয়ে ধাতুর অংশকে ঢেকে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এই প্রসেসটাকে কিন্তু বলা হয় হচ্ছে কি বলা হয়? কারেক্ট আনসার অপশন এতে আছে ব্রেজিং, অপশন বিতে আছে টিনিং, অপশন সিতে আছে প্ল্যানিশিং, অপশন ডিতে আছে গ্যালভানাইজিং। ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট আনসার কি হবে? কমেন্ট করে জানাও। চলো, অনেকেই কারেক্ট আনসার দিয়ে দিয়েছো। কি হবে? অপশান 15টা বি মানে টিনিং, একদম রাইট আনসার। এটা কারেক্ট আনসার হবে হচ্ছে টিনিং। তারপরে চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন চলে আসবো পরের কোশ্চেনে। দেখো বলেছে হ্যান্ড লিভার শিয়ার ইজ ইউজ টু কাট দ্য শিট মেটাল আপ টু দ্য থিকনেস অফ। তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যে তোমাদের কখনো কখনো জিজ্ঞাসা করা হবে যে শিয়ার, ঠিক আছে, শিয়ার কি করতে ইউজ করা হয়, শিয়ার কি করতে ইউজ করা হয়, আর স্নিপ কি করতে ইউজ করা হয়। তো শিয়ার ইউজ করা হয় হচ্ছে থিক শিট মেটালকে কাটার জন্য, যার থিকনেস একটু বেশি সেই থিক শিট মেটালকে কাটার জন্য ইউজ করা হয় হচ্ছে শিয়ার। আর স্নিপ কি করতে ইউজ করা হয়? থিন শিট মেটালকে কাটার জন্য, পাতলা শিট মেটালকে কাটার জন্য কিন্তু ইউজ করা হয় হচ্ছে স্নিপ। থিক শিট মেটালকে কাটার জন্য হচ্ছে ইউজ করা হয় শিয়ার, আর থিন মানে পাতলা শিট মেটালকে কাটার জন্য কিন্তু ইউজ করা হয় হচ্ছে স্নিপ। তাহলে এখানে বলেছে যে শিয়ার, শিয়ার দিয়ে আপ টু কত থিকনেস পর্যন্ত আমি শিট মেটালকে কাটতে পারবো? 1 mm, 2 mm, 3 mm এবং 5 mm, কত mm পর্যন্ত আমি শেয়ার দিয়ে কাটতে পারবো? সেটা কারেক্ট আনসার কি হবে? কমেন্ট করে অবশ্যই জানাও। তো দেখো কারেক্ট আনসার সবাই ঠিক দিয়েছো। 3 mm বা 10 গেজ পর্যন্ত কিন্তু শিট মেটালকে আমি কাটতে পারবো শিয়ার ইউজ করে। ঠিক আছে, চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখি কি বলেছে। পরের কোশ্চেনে দেখো বলেছে যে দ্য ব্লেড ক্লিয়ারেন্স ইন শিয়ার শুড বি জেনারেলি নট এক্সিডিং হোয়াট পার্সেন্টেজ অফ দ্য থিকনেস অফ দ্য কাট। আচ্ছা, ব্লেড থিকনেস কাটের থেকে, মানে বলেছে দ্য ব্লেড ক্লিয়ারেন্স ইন এ শিয়ার শুড নট জেনারেলি এক্সিড হোয়াট পার্সেন্টেজ অফ দ্য থিকনেস টু বি কাট। ব্লেড ক্লিয়ারেন্স কি তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি। ধরে নাও সাপোজ শিয়ারের যখন দেখবেন নিচে একটা ব্লেড থাকবে এরকম, ঠিক আছে, আর উপরে একটা ব্লেড থাকবে এইরকম, এর মাঝে শীটটা পড়বে, এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, এটা নিচের দিকে আসার চেষ্টা করবে, এবং এর মধ্যেখানে থাকবে কি শীট, এর মধ্যেখানে এরকম শীট থাকবে, এরকমভাবে শীট থাকবে, সরি ইয়েস, এর মধ্যেখানে এরকম শীট থাকবে। শীট থাকলে পরে কি হবে? এই শীটটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এটা নিচের দিকে আসার চেষ্টা করবে, এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তার ফলে কিন্তু শীটটা কেটে যাবে। এবার তোমাদেরকে আমি বলে রাখি, এই যে ক্লিয়ারেন্সটা, মানে এই যে ধরে নাও এটাকে যদি আমি উপরে এটাকে ধরি আর এর মাঝে যেটা গ্যাপটা, এটাকে বলা হবে ক্লিয়ারেন্স। যদি ক্লিয়ারেন্স বেশি থেকে যায় তখন শীটটা কীরকম হবে জানো তো? শীটটা হবে এইরকম টাইপের, নিচের দিকে বেঁকে যাবে। এটা বেশি ক্লিয়ারেন্স হওয়ার ফল। যদি কম ক্লিয়ারেন্স হয় তাহলে পরে কী হবে? শীটের এন্ড প্রান্তটা এরকম টাইপের কার্ভ টাইপের হয়ে যাবে। আর যদি প্রপার ক্লিয়ারেন্স থাকে তখন কীরকম হবে দেখতে? দেখতে এরকম টাইপের দেখতে হবে। এই তিনটে, 1 নাম্বার এটা হচ্ছে বেশি ক্লিয়ারেন্সের জন্য, এটা হচ্ছে একদম কম ক্লিয়ারেন্সের জন্য, এটা হচ্ছে প্রপার ক্লিয়ারেন্সের জন্য। তাহলে বলেছে এই যে আপার ব্লেড এবং লোয়ার ব্লেডের মধ্যে কতটা ক্লিয়ারেন্স থাকা উচিত, মিনিমাম কত পার্সেন্টেজ ক্লিয়ারেন্স থাকা উচিত, সেটা কি হবে? কারেক্ট আনসার কি হবে? কমেন্ট করে অবশ্যই জানাও। কোশ্চেন নাম্বার 17, একদমই ঠিক, 10%। ঠিক আছে, কারেক্ট আনসার হবে হচ্ছে 10%। এবং সাথে সাথে যে রিলেটেড কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই নোটিং করে রেখো। চলে আসো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার দেখে নেব। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18তে কি বলেছে? বলেছে হোয়াট হ্যাপেন ইফ দ্য এক্সেস ক্লিয়ারেন্স বিটুইন দ্য শিয়ার ব্লেডস
যদি শিট মানে যে দুটো শেয়ারের যে ব্লেড আছে তার মধ্যে যদি এক্সেসিভ ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে কীরকম হবে দেখতে, তোমাদেরকে জাস্ট আমি এই মতো দেখালাম যে যদি এক্সেসিভ ক্লিয়ারেন্স হয়ে যায় তখন কী হবে, এই শিটটা এইরকম টাইপের নিচের দিকে বেঁকে যাবে, এইরকম টাইপের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে নিচের দিকে বেঁকে যাওয়া মানে কি হচ্ছে, বার ফরমেশন হচ্ছে, তাহলে কি হবে অপশান এ বি বার ফরমেশন হবে। যদি কম ক্লিয়ারেন্স দিতাম তাহলে কি হতো, তাহলে এই রকম ভাবে রাউন্ডেড অফ হয়ে যেত, যদি কম ক্লিয়ারেন্স দিতাম তাহলে কি হতো, রাউন্ডেড অফ হয়ে যেত, ঠিক আছে। আর এখানে তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 18 নম্বর কোশ্চেনেরটা অপশান বি যারা যারা করেছে তারা কারেক্ট অ্যান্সার হয়েছে। চলে আসবো পরের কোশ্চেনে, পরের কোশ্চেন দেখে নেবো কি বলেছে। কারেক্ট আনসার, আচ্ছা কোশ্চেন নাম্বার 19 বলেছে হুইচ মেশিন ইজ অপারেটেড বাই এ ফুট অ্যান্ড ইউজ টু কাট ট্রিম লার্জ পিস অফ দ্য শিট মেটাল, মানে কোন মেশিনটি পা দিয়ে চালানো হয় এবং বড় শিট মেটাল কাটতে ব্যবহার করা হয়। কারেক্ট আনসার কি হবে, কোশ্চেন নাম্বার 19 কি হবে কারেক্ট আনসার, কমেন্ট করে জানাও। আজকে 30 পর্যন্ত কোশ্চেন করব, আজকে বেশি কোশ্চেন করব না, 30 পর্যন্ত কোশ্চেন আজকে করব। 19 চলছে, আর মাত্র 11টা কোশ্চেন করলে পরে কিন্তু আমাদের আজকে সিরিজ শেষ। কোশ্চেন নাম্বার 19, তাহলে একদম কারেক্ট অ্যান্সার কোন শেয়ার, স্কোয়ারিং শেয়ার, কিন্তু স্কোয়ারিং শেয়ার কিন্তু আমরা ইউজ করব। চলে আসো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে কি বলেছে দেখে নেব। এখানে বিভিন্ন শেয়ার সম্পর্কে কোশ্চেন থাকবে যে কোন শেয়ার কি পারপাসে ইউজ করা হয়। দেখো বলেছে হাউ দ্য থিকনেস অফ দ্য শিট মেটাল ইউজিং স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, ঠিক আছে। দেখো স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ কীরকম হয় তোমাদেরকে আগে একটু বলে নিই। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ কিন্তু দেখতে এরকম টাইপের হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এরকম টাইপেরই দেখতে হয় জিনিসটা, আমি আর পুরোটা আঁকলাম না, ঠিক আছে। এখানে একটা রাউন্ড থাকে, তো এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপের মধ্যে যেই শিটটা ঢুকে যাবে সেটাই কিন্তু এর গেজটার থিকনেস হবে, শিটটার থিকনেস হবে। এবং শিট মেটালের যে থিকনেস সেটা হচ্ছে এসডব্লিউজি দিয়ে প্রকাশ করা হয়। এটা এসডব্লিউজি এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এবং মনে রাখবা যত বেশি গেজ নাম্বার হবে তত কিন্তু শিট মেটাল থিক হবে। মানে ধরে নাও একটা 18 গেজ, যত বেশি গেজ নাম্বার হবে তত শিট মেটাল থিন হবে। মানে একটা 18 গেজ এবং একটা 16 গেজ আর একটা 14 গেজ, তাহলে 18 গেজ হচ্ছে কি হবে পাতলা, 16 গেজ হবে কি তার থেকে একটু মোটা, 14 গেজ হবে কি সব থেকে বেশি মোটা। ক্লিয়ার, এটা মনে রাখতে হবে। এবং সাথে সাথে তোমাদেরকে আমি বলবো গেজ এবং করসপন্ডিং যে মানে কত গেজ হলে কত হয়, এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখার চেষ্টা করবা। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, রেলের পরীক্ষায়ও কিন্তু আসতে পারে, ঠিক আছে। চলে আসো, এবার বলেছে হাউ ইজ মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ ইউজ করে আমরা কিভাবে শিটের পুরুত্ব বা থিকনেস মাপি। তাহলে দেখো এই যে আমি বললাম এই যে সার্কেলগুলোর মধ্যে শিটটাকে ইনসার্ট করব, তাহলে আমি বুঝতে পারবো। এখানে বলেছি প্রথম অপশন বাই ইনসার্টিং ইন দ্য সার্কেল, সার্কেলের মধ্যে ইনসার্ট করছি না। পরে অপশনে বি বলছে বাই ইনসার্টিং ইন স্লটস, মেজারিং উইথ স্কেল, বাই ওয়েটিং, ঠিক আছে, ওয়েট মেপে। তাহলে এখানে দেখো ইনসার্টিং ইনটু দ্য সার্কেল, এটাকে পুরোপুরি সার্কেল বলা যায় না, বাই ইনসার্টিং ইন দ্য স্লটস বলাটাই বেশি ভালো হবে। তাহলে বাই ইনসার্টিং ইন দ্য স্লটস কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কোশ্চেন নাম্বার 20 এর হবে বি অপশন। চলো পরে চলে আসবো কোশ্চেন নাম্বার 21। বলেছে দেখো হোয়াই আর রিলিভিং হোলস প্রোভাইডেড অ্যাট দ্য বটম অফ দ্য স্লটস অফ দ্য স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এর যে আমি তোমাদেরকে দেখালাম, যে আগের কোশ্চেনটা দেখিনি, এই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এটা অ্যাকচুয়ালি দেখতে না কীরকম হয় তোমাদেরকে আমি একটু ভালো করে যদি দেখাই, প্রত্যেকটাকে রেকটিফিকেশন করে, এটা এরকম টাইপের হবে, এই জিনিসটা এরকম টাইপের হবে। এরকম টাইপের দেখতে হয়। তাহলে এই যে নিচে নিচে দেখতে পাচ্ছ, এই যে নিচের দিকে যে হোল মতো রয়েছে, এই যে হোল মতো রয়েছে, এই হোলগুলোর কাজ কি, ঠিক আছে।
এই হোলগুলোর কাজ কি, পরের কোশ্চেনে এটাই বলেছে। হোলগুলোর কাজ হচ্ছে টু রিডিউস দ্য ওয়েট, ওয়েটকে কমানো, নাকি হচ্ছে সুন্দর দেখার জন্য, নাকি হচ্ছে জ্যাম হওয়া রোধ করতে আমরা ব্যবহার করি এটা, আর না বলেছে গোল তার মাপতে। তো দেখো এটা ওয়েট রিডিউস করার জন্য আমরা ব্যবহার করি না, এটাকে দেখতে সুন্দর লাগবে সেজন্য আমরা এরকম করি না গোল শেপটা, আর এটা হচ্ছে শুধুমাত্র তারের ওয়েট তার মাপবো সেটার জন্যও না, এটা হচ্ছে জ্যামিংকে প্রোভাইড করার জন্য ব্যবহার করা হয়। কেননা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে যেমন থিকনেস মাপা হয়, শীটের পুরুত্ব মাপা হয়, সাথে সাথে কিন্তু ওয়্যারের ডায়ামিটারও আমরা মাপতে পারি। চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 দেখো কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য বার স্লটস প্রোভাইডেড ইন দ্য স্লটস অফ দ্য ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ারে বার স্লট কেন প্রোভাইড করে? ট্রাই স্কোয়ার যদি কারো মনে থেকে থাকে, ট্রাই স্কোয়ার জিনিসটা দেখতে এরকম হয়, ট্রাই স্কোয়ার জিনিসটা দেখতে এরকম টাইপের হয়। ওকে, এই যে এরকম টাইপের ট্রাই স্কোয়ার হয়, এই ট্রাই স্কোয়ারে তুমি দেখবে এরকম জায়গায় এরকম বার মতো থাকে, ঠিক আছে, এই স্লটস মতো থাকে, এই যে এরকম টাইপের স্লটস থাকে কখনো কখনো, বা এটা স্লটসটা আচ্ছা আমি আরেকবার করে এঁকে দেখাচ্ছি। এই এই যে ট্রাই স্কোয়ার, এই ট্রাই স্কোয়ারে এরকমভাবে স্লটস থাকে, এরকমভাবে এখানে যদি দেখো এরকম স্লটস থাকে। এর কাজও হচ্ছে জবের মধ্যে যে বার থাকে সেই বারটা যাতে এখানে আটকে যায় সেই জন্য। টু অ্যাকোমোডেট দ্য বার্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা এটা কারেক্ট অ্যান্সার করেছো তাদের অ্যান্সার ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই যে ট্রাই স্কোয়ারের এই পোর্শনগুলো তো নিশ্চয়ই জানো, এই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং তার বিভিন্ন পোর্শনের নাম এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। এটা হচ্ছে ব্লেড, ট্রাই স্কোয়ার এটাকে বলা হয় ব্লেড, এবং এটাকে কিন্তু বলা হয় স্টক, ঠিক আছে, এটাকে বলা হয় স্টক। এবং ট্রাই স্কোয়ারে যদি অ্যাকুরেসি বলা হয় সেটা হচ্ছে 0.002 mm পার 10 mm লেন্থ, প্রতি 10 mm লেন্থে কিন্তু এর অ্যাকিউরেসি ফ্যাক্টর হচ্ছে 0.002 mm। এবং ট্রাই স্কোয়ার হচ্ছে কী করতে ইউজ করা হয়, জবের স্কোয়ারনেস অথবা ফ্ল্যাটনেস চেক করা হয় ট্রাই স্কোয়ারের সাহায্যে, ঠিক আছে। এজের সাপেক্ষে প্যারালাল লাইন ড্র করতেও কিন্তু ইউজ করা হয় ট্রাই স্কোয়ার। চলে আসবো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে দেখো কি বলেছে দেখে নেব। পরের কোশ্চেনে বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টং অ্যান্ড দ্য বডি অফ দ্য টিনম্যান এল স্কোয়ার, ঠিক আছে, টাং বা টং যাই বলো না কেন এবং বডির মধ্যে অ্যাঙ্গেল কত থাকে টিনম্যান এল স্কোয়ারে। কারেক্ট অ্যান্সার, খুবই ইজি কোশ্চেন, উত্তর হবে 90 ডিগ্রি, ঠিক আছে, উত্তর হবে 90 ডিগ্রি। যারা যারা 90 ডিগ্রি করেছো তারা কারেক্ট অ্যান্সার করেছো। চলে আসবো পরের কোশ্চেনে, দেখো পরের কোশ্চেনে বলেছে দ্য স্ট্রেট এজ ইউজড ফর মার্কিং দ্য শিট মেটাল আর অ্যাভেলেবেল হুইচ টু টাইপ। দ্য স্ট্রেট এজ ইউজড ফর মার্কিং দ্য শিট মেটাল, শিট মেটালকে মার্কিং করার জন্য যে স্ট্রেট এজ ব্যবহার করা হয়, কোন কোন দুই ধরনের স্ট্রেট এজ মার্কেটে আমরা শিট মেটাল অ্যাভেলেবেল, যেটাকে আমরা শিট মেটাল মার্কিং করতে ইউজ করি। তো কোশ্চেন নাম্বার 24 কারেক্ট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও। ক্লাস মোটামুটি শেষের দিকে, একদম কারেক্ট, স্কোয়ার অ্যান্ড বিভেল, স্কোয়ার অ্যান্ড বিভেল কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে দেখো কি বলেছে, পরের কোশ্চেনে দেখো বলেছে ফর ড্রয়িং ক্লিয়ার লাইন্স অন দ্য শিট মেটাল দ্য ওয়ার্কিং পয়েন্ট অফ দ্য স্ক্রাইবার ইজ গ্রাউন্ডেড। তো স্ক্রাইবার দেখতে কিরকম হয়, স্ক্রাইবার দেখতে এরকম টাইপের হয়। তো এই যে স্ক্রাইবারের এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, স্ক্রাইবারের দুটো লিপকে যদি এক্সটেন্ডেড করা হয় তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ফরমেশন হয় সেটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল স্ক্রাইবারের, ঠিক আছে। তো এই স্ক্রাইবারের পয়েন্ট অ্যাঙ্গেল জেনারেলি হয় 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। যদি বলা হয় শিট মেটাল স্ক্রাইবার সেখানে কিন্তু হয় 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ওকে, তাহলে এখানে যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি কারেক্ট অ্যান্সার হবে। এবং স্ক্রাইবার কিসের তৈরি হয়, হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, কোথাও কোথাও কিন্তু টুল স্টিলও পেতে পারো, কোথাও কোথাও টুল স্টিলও পেতে পারো, যে স্ক্রাইবার হচ্ছে হাই কার্বন স্টিল বা টুল স্টিলেরও তৈরি হয়, ঠিক আছে।
এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ দ্য সেন্টার পাঞ্চ ইউজ ফর লোকেটিং হোল। সেন্টার পাঞ্চের পয়েন্ট অ্যাঙ্গেল কত? এখানে দেখো তোমাদেরকে আমি বলে দিই পয়েন্ট অ্যাঙ্গেল পাঞ্চের ক্ষেত্রে, সেন্টার পাঞ্চের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল, এটা মনে রাখবে যে সেন্টার পাঞ্চের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ডট পাঞ্চ এর ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। যদি বলা হয় প্রিক পাঞ্চ তাহলে পয়েন্ট অ্যাঙ্গেল কত? পয়েন্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রি। কোনটা কি পারপাসে ইউজ করা হয় সেটাও কিন্তু পাশে লিখে রাখবে। যেমন ধরো এখানে বলেছে যে সেন্টার পাঞ্চ ইউজ করা হয় যেটা হচ্ছে ডিলের পয়েন্টকে রেস্ট করার জন্য, তাহলে সেন্টার পাঞ্চ হচ্ছে ডিলের পয়েন্টকে রেস্ট করার জন্য ইউজ করা হয়। ডট পাঞ্চ কী করতে ইউজ করা হয়? ডট পাঞ্চ ইউজ করা হয় হচ্ছে লেআউট না, ডট পাঞ্চ ইউজ করা হয় হচ্ছে উইটনেস মার্কের জন্য। ডট পাঞ্চ ইউজ করা হয় হচ্ছে উইটনেস মার্কের জন্য, উইটনেস মার্ক করার জন্য ইউজ করা হয় ডট পাঞ্চ। আর প্রিক পাঞ্চ ইউজ করা হয় হচ্ছে স্ক্রাইবার না, ইউজ করা হয় ডিভাইডারের পয়েন্টকে রেস্ট করার জন্য। ডিভাইডার পয়েন্টকে রেস্ট করার জন্য কিন্তু ইউজ করা হয় হচ্ছে প্রিক পাঞ্চ। চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ দ্য পাঞ্চ ইউজ ফর পজিশনিং দ্য ডিভাইডার ইজ। এই মাত্র জাস্ট বললাম, ঠিক আছে, এই মাত্র জাস্ট বললাম ডিভাইডারের পয়েন্টকে রেস্ট করানোর জন্য ইউজ করা হয় প্রিক পাঞ্চ, এবং প্রিক পাঞ্চের অ্যাঙ্গেল কত? প্রিক পাঞ্চের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে 30 ডিগ্রি। আর মাত্র 3টে কোশ্চেন, তো দেখে নিই কী কী আছে কোশ্চেন। আর 28, 29, 30 করলেই আজকের ক্লাস আমাদের শেষ। বলা হয়েছে উইং কম্পাস স্পেসিফাইড বাই দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য সেন্টার অফ দ্য কি, মানে উইং কম্পাসের স্পেসিফিকেশন কি হবে? কারেক্ট আনসার কি হবে কমেন্ট করে জানাও। বাহ, তো তো ভালোই পড়াশোনা করছিস ভাই, সবাই সুন্দর আনসার করছিস। চলে আসো। দেখো উইং কম্পাসের যে রিভেট, সেই রিভার্ট থেকে পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে কিন্তু উইং কম্পাসের কি হবে? স্পেসিফিকেশন। চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে হুইচ টুল ইজ ইউজ ফর স্ক্রাইবিং দ্য সার্কেল উইথ লার্জ ডায়ামিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, লাখ টাকার কোশ্চেন। লার্জ ডায়ামিটার থাকলে দেখ, এমনিতে আমি হচ্ছে জেনি ক্যালিপার ইউজ করে কিন্তু 4 আর্ক মেথডের সাহায্যে সেন্টার লোকেট করতে পারি। আমরা হচ্ছে ডিভাইডার ইউজ করে আর্ক বা সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি লার্জ সার্কেল বলে দেয় তাহলে উত্তর হবে কিন্তু বিম কম্পাস বা ট্র্যামেল। বিম কম্পাস বা ট্র্যামেলের সাহায্যে কিন্তু লার্জ সার্কেল আমরা ড্র করতে পারি। চলে আসবো লাস্ট কোশ্চেনে, আজকে কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন আজকের সিরিজের, ঠিক আছে। চলে আসবো 30 কোশ্চেন, পরে আবার 30 কোশ্চেনের একটা ক্লাস নিয়ে আসবো। 30 কোশ্চেন, চলো দেখো কি বলেছে। স্নিপস আর জেনারেলি ইউজড টু কাট দ্য শিট মেটাল আপ টু থিকনেস। স্নিপ কত থিকনেস পর্যন্ত শিট মেটালকে কাটতে ইউজ করা হয়? এর আগে করেছিলাম শিয়ার হচ্ছে আপ টু 3 mm পর্যন্ত। এখন বলা হচ্ছে যে স্নিপ কত থিকনেস পর্যন্ত শিট মেটালকে কাটতে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 30, কারেক্ট আনসার কি হবে কমেন্ট করে অবশ্যই জানাও। ইয়েস, কোশ্চেন নাম্বার 30। ওকে, সবাই কারেক্ট আনসার দিয়েছে, সেটা হচ্ছে 20 গেজ পর্যন্ত, ঠিক আছে। সবাই কারেক্ট আনসার দিয়েছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোশ্চেন নাম্বার আমরা করলাম হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। পরের ক্লাসও কিন্তু আমরা আবার 30টা কোশ্চেন নিয়ে আসবো। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু এরকম থাকবে। এবং তোমাদেরকে আমি বলি, আমি ক্লাস করার আগে, ঠিক আছে, আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক দেবো, এবং ক্লাস শুরু হওয়ার আগে আমি অবশ্যই তোমাদেরকে নোটিফাই করার চেষ্টা করব কবে কবে ক্লাস হবে। একদিন গ্যাপে ক্লাস হবে, এবং চেষ্টা করবো রেগুলার বেসিসে ক্লাস নেওয়ার। তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করব।
ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। গুড নাইট সবাইকে, দেখা হবে পরের ক্লাসে। গুড নাইট ভাই, গুড নাইট।